আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাসির। শুরুতেই ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রসঙ্গ। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি ঘোষণা করেছে ইরান। বেশ কয়েকদিন ধরে আলোচনা চললেও রোববার আনুষ্ঠানিকভাবে খামেনি পুত্র মুস্তফা খামেনির উপর দেশের সুপ্রিম লিডার হিসেবে দায়িত্বভার তুলে দেওয়া হয়। যদিও ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের সিদ্ধান্তে নাখোশ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে 10ম দিনে গড়িয়েছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত। অব্যাহত রয়েছে হামলা পাল্টা হামলা। লেবাননে অব্যাহত রয়েছে জানবাদীরা। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মোজতবা খামেনি। রোববার দেশটির প্রভাবশালী ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্ট তাকে এই পদে নির্বাচিত করে। মোজতবার নিয়োগকে স্বাগত জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মোজতবা খামেনির নেতৃত্বে দেশ মর্যাদা ও শক্তির নতুন যুগে প্রবেশ করবে বলেও মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট। তবে সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এরই মধ্যে ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। রাজধানী তেহরান ও ধর্মীয় নগরী কোমে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তেল স্থাপনায় হামলার পর তেহরানের আকাশে ছড়িয়ে পড়েছে বিষাক্ত ধোঁয়া। ইরানের পাল্টা হামলায় উপসাগরীয় অঞ্চলে নিহত হয়েছে আরও এক মার্কিন সেনা। এদিকে ইসরায়েলের হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। লেবানন সরকার জানায় সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন দেশটির 5 লাখেরও বেশি মানুষ। অন্যদিকে সৌদি আরবের আল খার্জ অঞ্চলে একটি আবাসিক এলাকায় ইরানের প্রজেক্টাইল হামলায় নিহত হয়েছে অন্তত 2 জন। একই সময়ে ইরাকের এরবিলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। চলমান এই সংঘাতের কারণে জরুরি বৈঠক করেছে আরব লীগ, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা হামলার নিন্দা জানায় কাতার। তবে যুদ্ধবিরতির দাবি তুলে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে ওমান। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক অর্থনীতিতে। চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক তেলের বাজারে ব্যারেল প্রতি দাম $100 ছাড়িয়েছে। ফলে এশিয়ার শেয়ার বাজারে বড় ধরনের পতন দেখা গেছে। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। সৌদি আরবের একটি আবাসিক ভবনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এক বাংলাদেশি সহ নিহত হয়েছে অন্তত 2 জন। আহত হয়েছেন আরও 12 জন। সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সির বরাতে আল জাজিরা জানায় নিহত অপর ব্যক্তি ভারতীয় নাগরিক। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে সৌদি আরবের আল খার্জ সহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা নিশানা করে হামলা চালানোর বিষয়ে জানায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। এদিকে সৌদি আরবের নিজ দূতাবাসের নন ইমার্জেন্সি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার এ সংক্রান্ত নোটিশ জারি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তথ্যটি নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। গত 1 সপ্তাহের বেশি সময় ধরে সৌদিতে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। এদিকে সাধারণ মার্কিন নাগরিকদের মধ্যে যারা সৌদি ভ্রমণে যেতে ইচ্ছুক তাদেরও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধে দুবাইতে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে এসে পৌঁছেছে। সোমবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ বহনকারী ফ্লাইট অবতরণ করে। নিহত স্বজনরা ছাড়া উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। নিহতের পরিবারের পাশে সরকার থাকবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় মধ্যপ্রাচ্যের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে প্রবাসীদের অনুরোধ জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। নিহতের স্বজনরা বলেন, এয়ারপোর্টের সার্বিক কার্যক্রম শেষে অভ্যন্তরীণ বিমানযোগে মরদেহ নেওয়া হবে সিলেট বিমানবন্দরে, পরে নেওয়া হবে মৌলভীবাজারে। আমার এলাকা পুরো বাংলাদেশ আমরা সুখাহত। এ ধরনের মৃত্যু আমরা কখনো কারো কামনা করি না। আমাদের যারা আহত আছেন
এ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে প্রায় 14 জনের মতো আহত আছেন। তাদেরকে আমাদের সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলো পূর্ণাঙ্গ সেবা দিয়ে যাচ্ছে। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু আমাদের নাগরিকদের পাশে থাকা যায় সেটা আমরা করার চেষ্টা করছি, যে আর যেন আমাদের মৃত্যু দেখতে না হয়, এই অবস্থার এই যুদ্ধের অবসান ঘটে। ধন্যবাদ। সারা দেশের অধিকাংশ জ্বালানি তেলের পাম্পগুলোতে গত রাত থেকে তেল বেচা কেনা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। সকালে বিভিন্ন জেলার তেলের পাম্পগুলোতে অকটেন দিতে দেখা গেলেও ডিজেল দেয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চরম ভোগান্তিতে স্থানীয় পরিবহন ও দূরপাল্লার যানবাহনের চালকেরা। অভিযোগ রয়েছে তেল মজুদ থাকলেও দাম বেশি পাওয়ার আশায় বন্ধ করে রাখা হয়েছে পাম্পগুলো। এদিকে স্থানীয় প্রশাসন মনিটরিং করলেও মানছেন না পাম্প কর্তৃপক্ষ। রাতের বেলা অনেক পাম্পে দেখছি ওই যে বড় বড় গাড়িতে ওই কিছু টাকা বেশি খায় হলো বড় বড় গাড়িতে তেল দিতেছে, অথচ আমাকে গাড়িতে ছোট গাড়ির তেল দেয়। গতকালে গাড়ি বের করে এশিয়া পাম্পে গেছিলাম, প্রায় আর 1 ঘন্টা লাইনে থেকে পুরো 300 টাকার তেল নিছি। মানে কি পরিমাণ যে কষ্ট আর ভোগান্তিতে আছে এটা শুধুমাত্র আমরাই জানি। তেলের ক্রাইসিস ডিপো থেকে দেশে কম, এখন যে তেল দিছে আমাদের যা ছিল স্টকে শেষ হয়ে গেছে, এখন অকটেন পেট্রোল আছে, যেটা আছে আমরা ওইটা দিচ্ছি। দর্শক, এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, জানাবেন জ্বালানি তেল সরবরাহে সরকারের নির্দেশনা মানা হচ্ছে কিনা, সেই সাথে ভোক্তাদের কোনো অভিযোগ আছে কিনা, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। সাদিয়া, গত কয়েকদিন ধরেই মূলত রাজশাহীতে আমরা দেখতে পাচ্ছি জ্বালানি তেলের বেশ সংকট রয়েছে। ফলে যারা গ্রাহক রয়েছেন তারা কিন্তু এই জ্বালানি তেল নিতে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা সকাল থেকেই বেশ কয়েকটি পাম্প ঘুরে দেখেছি যে গ্রাহক যারা রয়েছেন তাদের কিন্তু লম্বা যে লাইন সেটি আমরা দেখেছি, এবং এই ক্ষেত্রে কিন্তু মাত্র মোটরসাইকেল যারা বাইক আরোহী রয়েছেন তাদেরকে 200 টাকা করে তেল দেওয়া হচ্ছে, এবং যারা প্রাইভেট কার যারা চালক রয়েছেন তাদেরকে 1000 টাকার তেল দেওয়া হচ্ছে। যারা আসলে বাইকার রয়েছেন তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণে তারা আসলে তেল পাচ্ছেন না। তারা বলছেন যে অল্প কিছুক্ষণ সময়ের জন্য পাম্প খুলে দেওয়া হলেও এরপরে আসলে পাম্পগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে পেট্রোলিয়ামস ডিলার্স এবং ডিস্ট্রিবিউটার্স এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের যে তথ্য রয়েছে সেটি তারা বলছেন যে রাজশাহী বিভাগের মোট 8টি জেলায় 279টি ফিলিং স্টেশন রয়েছে। গত 3 দিন ধরে এইসব স্টেশনে পেট্রোল এবং অক্টেনের যে সরবরাহের ঘাটতি সেটি রয়েছে। ফলে যে সংকট জ্বালানি তেলের সেটি দেখা দিয়েছে। তারা বলছেন যে ক্রমান্বয়ে সে সংকট কাটাতে তারা আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে যারা এইখানে গ্রাহক রয়েছেন, বিশেষ করে বাইকার এবং যারা প্রাইভেট কার চালক রয়েছেন, তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যেভাবে আসলে মনিটরিং করা দরকার সেভাবে তারা আসলে মনিটরিং করছেন না। ফলে যারা পেট্রোল পাম্পের যারা মালিক রয়েছেন তারা কিন্তু আসলে বাড়তি যে সুবিধাটি তারা তেল আসলে মজুত করার অভিযোগ আসলে রয়েছে। এবং আমরাও সকাল থেকে বেশ কয়েকটি যেহেতু ফিলিং স্টেশনে গিয়েছি, সেইখানেও আমরা দেখেছি যে খুব অল্প সময়ের জন্য এই ফিলিং স্টেশনগুলো আসলে খুলে দেওয়া হচ্ছে, এবং কয়েক ধাপে কিন্তু আসলে এই যে তেলগুলি সেগুলো আসলে দেওয়া হচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শত শত যে মোটরসাইকেল যারা আরোহী রয়েছেন, চালক রয়েছেন, তারা কিন্তু এখানে ভিড় করছেন, এবং তারা কিন্তু এখানে নির্দিষ্ট সময়ে লাইনে দাঁড়ানোর পরেই তারা 200 টাকা করে তেল পাচ্ছে। তবে এইভাবে করে আসলে তারা বলছেন যে তারা যে গন্তব্যস্থলে যেতে তাদের কিন্তু অনেকটাই বেগ পোহাতে হচ্ছে, এবং তারা বলছেন যে অল্প সময়ের মধ্যে যেন এই সংকটটি নিরসন করা হয়। সাদিয়া। ধন্যবাদ রকি। চট্টগ্রামের সন্ত্রাসীদের অভয়ারণ্য জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে। 3000-এর বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এ অভিযান পরিচালনা করছে বলে জানান এডিশনাল ডিআইও। বিভিন্ন দিক থেকে পরিচালিত হওয়া এই অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে অভিযান ব্যর্থ করার জন্য ভেতরে খাল কেটে রাখা হয়েছে বলেও জানান তিনি। এর আগে জঙ্গল সলিমপুরে সাংবাদিক পিটিয়ে আহত করা সহ র্যাব সদস্যকেও পিটিয়ে হত্যা করা হয় এখানে। যেখানে আমরা আমাদের যৌথ বাহিনীর ক্যাম্প হবে, এখানে বিভিন্ন বাহিনীর সদস্য থাকবে, যাতে আমরা সমন্বিতভাবে এই জঙ্গল সলিমপুর, যেটা একটি অপরাধীদের আস্তানা হিসেবে পরিচিত, আমরা এটাকে এই আস্তানা হিসেবে যাতে পরিচিত আর না থাকে সেই জন্য আমরা কাজ করতে চাই।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকার অভিযান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানের কি আপডেট আছে আমাদের জানাবেন। জি সাদিয়া, আসলে যেমনটি বলেছেন, আমি যদি বলে থাকি আসলে এই জঙ্গল সলিমপুর হচ্ছে যে আসলে সন্ত্রাসীদের অভয়ারণ্য, শুধু যে চট্টগ্রামের সেটিও নয়, এটি কিন্তু পুরো বাংলাদেশের জন্য কিন্তু আসলে একটা মারাত্মক জায়গা। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অপরাধীরা অপরাধ করে এসে এখানে কিন্তু আশ্রয় নিয়ে থাকেন এবং সেই অনুযায়ী আজকে কিন্তু আসলে যৌথ বাহিনীর সদস্যরা প্রায় 3000-এর অধিক যৌথ বাহিনীর সদস্য এখানে অভিযান পরিচালনায় নেমেছেন। সেরির পরপরই কিন্তু অভিযান শুরু করেছেন। তবে ইতিমধ্যে এডিশনাল ডিআইজি আমাদের ভিতর থেকে এসে তিনি আমাদেরকে বলেছেন এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে এবং কিছু নিষিদ্ধ জাতীয় বস্তু উদ্ধার করা হয়েছে। তবে কি পরিমাণ উদ্ধার করা হয়েছে কিংবা কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেটি পরে জানানো হবে বলে জানিয়েছেন। এবং তিনি বলেছেন আসলে এখানে কিন্তু এর আগে সর্বশেষ 19শে জানুয়ারি র্যাব সদস্যকে পিটিয়ে হত্যা করে, তার আগে একজন সাংবাদিক, ক্যামেরাম্যান এবং রিপোর্টারকে পিটায় এবং তাদের ক্যামেরা ভাঙচুর করে। এর আগে ডিসির গাড়িবহর থেকে একজন ইউপি মেম্বারকে গাড়ি থেকে নামিয়ে তাকে পিটিয়ে জখম করে। এর পরপরই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বেশ কয়েকবার অভিযানের উদ্যোগ নিলেও কিন্তু সেই অভিযানগুলো সফল হয়নি। যেহেতু এখানে অভিযানের আগেই কিন্তু তাদের যেই গুপ্তচররা আছে তারা কিন্তু আসলে খবর পেয়ে যেত, সেই জন্য কিন্তু অভিযান ঠিকমতো পরিচালনা করা হতো না। আজকেও কিন্তু আসলে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই পাহাড়টির কয়েক হাজার একর কিন্তু এই পাহাড়টির চারপাশে কিন্তু আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ঘিরে রেখেছে। এরপরও তারা কোনো না কোনো মাধ্যমে আসলে কিছুটা আঁচ করতে পেরে সেখানে যে রাস্তা দিয়ে আসলে অভিযান পরিচালিত হবে সেই রাস্তা কেটে খাল করে রেখেছে এবং সেখানে একটি ট্রাককে এনে অকেজ করে রেখেছে যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ভিতরে প্রবেশ করতে না পারে। এরপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা রাতে তারা কিন্তু কষ্ট করেছে এবং একই সাথে তারা কিন্তু সেই খালটিকে বালি ইট দিয়ে কিন্তু ভরাট করে তারপরে তারা ভিতরে প্রবেশ করেছে এবং এখন কিন্তু ওইখানে ভিতরে অভিযান পরিচালিত হচ্ছে। তবে ওইখানে শুধুমাত্র আসলে একটি টেলিভিশন মাত্র প্রবেশ করতে পেরেছে, বাকিরা প্রবেশ করতে এখন দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা বলছে এখানে যেহেতু অভিযান চলছে হয়তো যে কোনো সময় যে কোনো ঘটনা করতে পারে, এই জন্য কাউকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই জঙ্গল সলিমপুরে কিন্তু আসলে একটা দেশ থেকে সম্পূর্ণ আলাদা একটা রাজ্য বলা চলে। সেখানে যে বাহিনীগুলো আছে সেই বাহিনীর কথা ছাড়া এখানে কিন্তু অন্য কোনো কথা চলে না এবং তাদের আইন ছাড়া অন্য কারো আইন কিন্তু চলে না। যারাই ভিতরে প্রবেশ করবে তাদের পাস কার্ড নিয়ে প্রবেশ করতে হবে, এর বাইরে কিন্তু কেউ প্রবেশ করতে পারে না। আর যদি কেউ সদয় উত্তর দিতে না পারে তার সাথে যেই সমস্ত জিনিসপত্র থাকবে সেগুলো তারা কিন্তু নিয়ে নেয়। এই ছিল অভিযান নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুলিশের ঈদকে কেন্দ্র করে মহাসড়কের যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশ সচেষ্ট আছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হাদির হত্যায় আটককৃত মূল 2 আসামি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আইজিপি বলেন, কিশোর গ্যাংয়ের সাথে যে বা যারা জড়িত আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটা বিষয় আশ্বস্ত করতে চাই যে আমাদের পুলিশের পক্ষ থেকে কোনো অতি উৎসাহী ভূমিকা পালন করা হবে না, কিন্তু আপনার সিটিজেনকে ল অ্যাবাইডিং হতে হবে, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। নিষিদ্ধ সংগঠন, অনেক নিষিদ্ধ সংগঠন আছে, তারা বিভিন্ন অজুহাতে সালেসুতায় যে রাস্তায় নেমে এসে আইন শৃঙ্খলার অবনতি ঘটাবে, সন্ত্রাসকে উস্কে দিবে, এটা আমরা মেনে নিব না। কূটনৈতিক চ্যানেলে আমাদের ফরেন মিনিস্ট্রি কাজ করছে, তারা ইনশাল্লাহ আপনাদেরকে এই ব্যাপারে সঠিক তথ্য দিতে পারবে। দেশের সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ অধ্যাপক সাখাওয়াত আলী খানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা নামাজ সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান, সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক গোলাম রহমান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর।
মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।